রেডি করছি। আজকে আমরা ছাত্র সংগঠন এআইডিএসওর পক্ষ থেকে এখানে প্রেস কনফারেন্স ডেকেছি। আপনারা দেখেছেন যে প্রেস ইনভিটেশনে আমরা লিখেছি যে পশ্চিমবঙ্গের যে শিক্ষা ব্যবস্থা, সরকারি শিক্ষা ব্যবস্থা, সেই সরকারি শিক্ষা ব্যবস্থা দিনের পর দিন কীভাবে তলানিতে গিয়ে ঠেকছে। স্কুল শিক্ষা বলুন, উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা বলুন, কলেজের শিক্ষা বলুন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, সমস্ত ক্ষেত্রে আজকে সরকারি ব্যবস্থাটা ভেঙে পড়েছে প্রায়। আমরা এই সরকারি শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর দাবিতে সহ সমস্ত ক্যাম্পাসে ছাত্রীদের নিরাপত্তা, ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ যাতে রক্ষা থাকে সেই দাবিতে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি। আগামী 1 সেপ্টেম্বর ঐতিহাসিক ছাত্র শহীদ দিবসে আমরা এআইডিএসও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে কলকাতার কলেজ স্ট্রিট থেকে আমরা একটা মহামিছিলের ডাক দিয়েছি। পশ্চিমবাংলার আপামর ছাত্র সমাজ তারা ওই দিন কলকাতার কলেজ স্ট্রিটে উপস্থিত হবে এবং কয়েক হাজার ছাত্রের জমায়েত করে আমরা মিছিল করব। আজকের এই মিছিলেরই বিষয় নিয়ে এবং সরকারি শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সরকারের যে উদাসীনতা সেই বিষয় নিয়ে আজকে প্রেস কনফারেন্স। এই প্রেস কনফারেন্সে উপস্থিত আছেন ছাত্র সংগঠন এআইডিএসওর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড পিন্টু দাস এবং এই প্রেস কনফারেন্সে উপস্থিত আছেন এবং আজকে যিনি বলবেন এআইডিএসও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক কমরেড বিশ্বজিৎ রায়। তাকেই আজকের এই প্রেস কনফারেন্সে বলার জন্য আমি অনুরোধ করছি। প্রথমেই এই সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিক বন্ধুদের আমি এআইডিএসও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা সকলেই জানেন যে সংগ্রামী ধারার ছাত্র সংগঠন এআইডিএসও সারা পশ্চিমবাংলা জুড়ে বিগত কয়েক মাস ধরে সরকারি শিক্ষা বাঁচানোর দাবিতে লাগাতার আন্দোলন পরিচালনা করছে। গত মে মাস থেকে মার্চ মাস থেকে আমরা আহ্বান করেছিলাম গোটা পশ্চিমবাংলার সমস্ত বিশ্ববিদ্যালয় চলো কর্মসূচি। পশ্চিমবাংলার সমস্ত বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবন অভিযান হয়েছে। উচ্চশিক্ষার সমস্যাগুলো নিয়ে আমরা দাবি উত্থাপিত করেছি এবং তার বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করেছি। তারপরেই যাতে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের সঙ্গে সঙ্গে দ্রুত ভর্তি প্রক্রিয়া চালু হয় এবং 26,000 চাকরি বাতিলের মধ্য দিয়ে হাজার হাজার যোগ্য শিক্ষকদের যে চাকরি বাতিল হলো তার প্রতিবাদে আমরা গত 13ই মে বিকাশ ভবন অভিযান করি এবং তার কিছুদিন পরে যোগ্য শিক্ষকদের ন্যায়সঙ্গত আন্দোলনে পুলিশি অত্যাচারের প্রতিবাদে সারা পশ্চিমবাংলায় আমরা কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘটের আহ্বান করি এবং তারই ধারাবাহিকতায় সরকারি শিক্ষা ব্যবস্থা, সরকারি স্কুল শিক্ষা থেকে উচ্চশিক্ষা যেভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে সেই সরকারি শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করতে, সরকারি শিক্ষা ব্যবস্থার হাল ফেরাতে গত মে, জুন, জুলাই মাসে আমরা পশ্চিমবাংলার সমস্ত জেলায় প্রশাসনিক দপ্তর অভিযান করি এবং সর্বশেষ গত 14ই আগস্ট দীর্ঘ 100 দিন হয়ে যাওয়ার পরেও যখন উচ্চ মাধ্যমিকের কলেজগুলোতে ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছিল না এবং জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ হচ্ছিল না, তার প্রতিবাদ জানিয়ে আমরা 14ই আগস্ট কলকাতা এবং শিলিগুড়িতে পথ অবরোধ এবং গোটা রাজ্য জুড়ে আমরা বিক্ষোভ কর্মসূচির ডাক দিই। এই আন্দোলনের ধারাবাহিকতাতেই আমাদের সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি সরকারি শিক্ষা বাঁচাতে এবং ক্যাম্পাসে ছাত্রী নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং গোটা রাজ্য জুড়ে, দেশ জুড়ে নারী নির্যাতনের বিরুদ্ধে
আগামী 1 সেপ্টেম্বর ঐতিহাসিক ছাত্র শহীদ দিবসে আমরা কলকাতায় 30,000 ছাত্র জমায়েতের ডাক দিয়েছি। সারা পশ্চিমবাংলার সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে সমস্ত অংশের ছাত্রছাত্রী, একদম চা বাগান থেকে সুন্দরবনের উপকূলবর্তী এলাকা, একদম দুর্গাপুরের শিল্পাঞ্চল থেকে ওই ঝাড়গ্রাম, পুরুলিয়ার জঙ্গলমহল, সমস্ত অংশ থেকে আমাদের আশা প্রায় 30,000 ছাত্র জমায়েত হতে চলেছে কলেজ স্ট্রিটে। কলেজ স্ট্রিটে ছাত্র সমাবেশ এবং তারপর এই হাজার হাজার ছাত্রের মিছিল ধর্মতলার উদ্দেশ্যে যাবে এবং আমরা রাজ্যপালের কাছেও ডেপুটেশনের কর্মসূচি ওই দিন গ্রহণ করেছি। আপনারা জানেন যে 1 সেপ্টেম্বর ঐতিহাসিক ছাত্র শহীদ দিবস 1959 সালের 31 আগস্ট রাজ্যের ভুখা মানুষ খাদ্যের দাবিতে কলকাতায় মিছিলের ডাক দিয়েছিল। সেই 1959 সালের 31 আগস্ট লাখো মানুষের ভুখা মিছিলে পশ্চিমবঙ্গের তৎকালীন কংগ্রেস সরকারের পুলিশ নির্বিচারে গুলি চালায়। সরকারি হিসাবে 80 জন, বেসরকারি হিসাবে তার থেকেও আরো 3 গুণ 4 গুণ সাধারণ কৃষক, শ্রমিক, খেটে খাওয়া মানুষের রক্তে কলকাতার রাজপথ ভিজে যায়, বহু লাশ গায়েব করে দেওয়া হয়। এই নির্মম অত্যাচারের প্রতিবাদে সারা পশ্চিমবাংলার ছাত্র সমাজ, তৎকালীন সারা পশ্চিমবাংলার ছাত্র সমাজ সিদ্ধান্ত নিয়েছিল যে আগামী 1 সেপ্টেম্বর পরের দিন পশ্চিমবাংলার কোনো ক্যাম্পাস খোলা থাকবে না। যখন পশ্চিমবাংলার গরিব কৃষক, ক্ষেতমজুর, ভুভুক্ষু মানুষ খাদ্যের দাবি চাইতে এসে দুমুঠো ভাতের দাবিতে মিছিল করতে গিয়ে কংগ্রেস সরকারের পুলিশ যেভাবে বর্বরচিতভাবে তাদের উপরে গুলি চালানো, অত্যাচার নামিয়ে আনলো, তার প্রতিবাদ সারা পশ্চিমবাংলার ছাত্র সমাজ করবে এবং সর্বাত্মকভাবে ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হয় 1959 সালে। এবং আমরা লক্ষ্য করেছিলাম যে সেই 1959 সালের 31 আগস্টের পরের দিন 1 সেপ্টেম্বর কলকাতা বিশ্ববিদ্যালয়ের লন থেকে যখন হাজার হাজার প্রতিবাদী ছাত্র এই বর্বরচিত অত্যাচারের প্রতিবাদে তারা যখন মিছিল করে এগিয়ে যেতে থাকে, সেই মিছিলেও তৎকালীন কংগ্রেস সরকারের পুলিশ গুলি চালায় এবং 8 জন প্রতিবাদী ছাত্র শহীদের মৃত্যুবরণ করে, বহু ছাত্র গুরুতরভাবে জখম হয়। সেদিনও প্রতিবাদী ছাত্রদের রক্তে কলকাতার রাজপথ ভিজে গিয়েছিল। আমরা সংগ্রামী বামপন্থী ধারা ছাত্র সংগঠন এআইডিএসও এই ঐতিহাসিক ছাত্র শহীদ দিবসটিকে প্রতি বছরই সেই সময়কার রাজনৈতিক প্রেক্ষাপটে প্রাসঙ্গিক করে আমরা পালন করে আসি। যেমন করে 1959 সালে সেই পশ্চিমবাংলার সংগ্রামী ছাত্র সমাজ সময়ের ডাকে সাড়া দিয়ে বুকে রক্ত ঢেলে দিয়ে কংগ্রেসের সরকারের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল, সেই রকমভাবে সেই চেতনাকে আজকে ছাত্র সমাজের কাছে নিয়ে যাওয়া, আজকের সরকারি শিক্ষা ব্যবস্থা রক্ষা সহ জনজীবনের সমস্ত ক্ষেত্রে যেভাবে আক্রমণ নেমে আসছে, যেভাবে নারী নিরাপত্তা লঙ্ঘিত হচ্ছে, যেভাবে একটার পর একটা ঘটনা ঘটছে অথচ ন্যায় বিচার পাওয়া যাচ্ছে না, ফলে সারা পশ্চিমবাংলার এই বর্তমান সময় ছাত্র সমাজের কাছে যে আহ্বান করছে, 1959 সালের খাদ্য আন্দোলনের ছাত্র শহীদরা আজকে পশ্চিমবাংলার বর্তমান ছাত্র সমাজের বিবেকের কাছে যে আহ্বান রাখছে, সেই চেতনাকে আমরা সারা পশ্চিমবাংলার ক্যাম্পাসে ক্যাম্পাসে ছড়িয়ে দিতে চাই। এবং এআইডিএসও আজকে সেই 59 সালের খাদ্য আন্দোলনের যারা শহীদ, সেই শহীদদের যথার্থ উত্তরাধিকার বহন করে 1 সেপ্টেম্বর কলকাতার বুকে ছাত্র সমাবেশ এবং মহামিছিলের ডাক দিয়েছে। আমাদের দাবি কি? আমাদের প্রথম দাবি, সরকারি শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করতে হবে। আমাদের দ্বিতীয় দাবি, 26,000 চাকরি যে বাতিল করা হয়েছে, এই 26,000 প্যানেলের মধ্যে যারা যোগ্য শিক্ষক তাদেরকে সম্মানের সঙ্গে স্কুলে ফেরাতে হবে। আমরা দাবি করেছি যে অবিলম্বে কলেজ বিশ্ববিদ্যালয়ে 4 বছরের ডিগ্রি কোর্স বাতিল করতে হবে।
আমরা এই মিছিলের মধ্য থেকে দাবি করেছি যে কলেজে কলেজে যেভাবে থ্রেড কালচার চলছে, যেভাবে দুর্নীতির চক্র চলছে, যেভাবে কলেজগুলোর অভ্যন্তরে অগণতান্ত্রিক পরিবেশ, সেই অগণতান্ত্রিক পরিবেশ বন্ধ করার জন্য এবং অবিলম্বে পশ্চিমবাংলায় ছাত্র সংসদ নির্বাচন ঘোষণা করতে হবে। আমরা স্পষ্টভাবে মনে করি নির্বাচিত ছাত্র সংসদই এই ক্যাম্পাসগুলোর গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে পারে, থ্রেড কালচার এবং দুর্নীতি রুখে দিতে পারে। পাশাপাশি আমরা দাবি করেছি আরজি করের ঘটনা থেকে শুরু করে সারা পশ্চিমবাংলায় যে একটার পর একটা নারী নির্যাতনের ঘটনা ঘটছে তার ন্যায় বিচার চাই। এই দাবিগুলিকে সামনে রেখে আমরা আগামী 1 সেপ্টেম্বর কলকাতার বুকে ছাত্র সমাবেশ এবং মহামিছিলের দাবি তুলেছি। এখন আপনাদের সামনে আমি রাখতে চাই যে পশ্চিমবাংলার স্কুল শিক্ষার অবস্থাটা কি। আপনারা জানেন যে পশ্চিমবাংলায় ইতিমধ্যেই ৮,২০৭টি সরকারি স্কুল সরকার বন্ধ করার চক্রান্ত করছে এবং কিছুদিন আগে বাঁকুড়া জেলায় 7টি মাধ্যমিক স্কুল বন্ধ হয়ে গেছে। আমরা সংবাদপত্রে জানতে পারলাম যে পূর্ব মেদিনীপুর জেলাতেও প্রায় 50টিরও বেশি স্কুল বন্ধ হওয়ার মুখে। আমাদের আশঙ্কা যে গোটা পশ্চিমবাংলায় আরো কয়েক হাজার স্কুল, সরকারি স্কুল বন্ধ হতে চলেছে এবং সরকারি স্কুলগুলিতে ড্রপ আউট ভয়ানক পরিমাণে বাড়ছে। সরকারি স্কুলগুলোতে ছাত্র সংখ্যা কমছে। এর কারণ কি? একদিকে হচ্ছে শিক্ষকের অভাব। এমনিতেই আপনারা জানেন দীর্ঘ কয়েক বছর সরকারি স্কুলগুলোতে শিক্ষক নিয়োগ হয়নি। উপরন্তু 26,000-এর চাকরি বাতিল হয়ে যাওয়ার ফলে সরকারি স্কুলগুলো আরো পরিকাঠামোহীনতায়, আরো শিক্ষকহীনতায় ঢুকছে। সরকার সরকারি স্কুলগুলোতে পরিকাঠামো মানের উন্নয়নের জন্য কোনো অর্থ বরাদ্দ করছে না। ফলে দেখা যাচ্ছে ক্লাসরুমগুলো জরাজীর্ণ অবস্থায় আছে, ল্যাব নেই, লাইব্রেরি নেই, স্কুলগুলোতে উপযুক্ত পরিকাঠামোযুক্ত শৌচাগার নেই, পানীয় জলের ব্যবস্থা নেই। ফলে সরকারি স্কুলগুলো কিন্তু চূড়ান্ত পরিকাঠামোহীনতায় ভুগছে। অন্যদিকে আমরা লক্ষ্য করছি ক্লাস 8 পর্যন্ত সরকার পাস ফেল চালু করেনি। এই পাস ফেল চালু না করার ফলে শিক্ষার মান ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং আপনারা এটাও জানেন যে এবছর একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে সেমিস্টার সিস্টেম চালু হওয়ার ফলে উচ্চ শিক্ষায় ড্রপ আউটের সংখ্যা আরো বহুগুণ বেড়ে গেছে। একাদশ দ্বাদশে স্কুলগুলোতে ভালো করে পরিকাঠামো নেই, ক্লাস হচ্ছে না, ছাত্ররা উপযুক্ত সময় পাচ্ছে না সিলেবাস শেষ করা, এবং সেমিস্টার সিস্টেমের অত্যাধিক ফিজ, সমস্ত কিছু মিলিয়ে সেমিস্টার সিস্টেমও স্কুল শিক্ষাকে, সরকারি স্কুল শিক্ষাকে অত্যন্ত ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এবং আমরা এটাও দেখতে পাচ্ছি যে পরিকল্পিতভাবে কিভাবে সরকারি স্কুলে শিক্ষা দিবস নষ্ট করা হচ্ছে, নানান অজুহাতে সরকারি স্কুল ছুটি দেওয়া হচ্ছে। এবং আপনারা খোঁজ নিন, জানতে পারবেন রাজ্য সরকারের যে এখন পাড়ায় পাড়ায় সমাধান প্রকল্প চলছে, সেই প্রকল্পগুলি সরকারি স্কুল বন্ধ রেখে মাইক বাজিয়ে সেই প্রকল্পগুলি করা হচ্ছে। ফলে রাজ্য সরকার যেভাবে সরকারি স্কুলগুলিকে অবহেলার চোখে দেখছে এবং রাজ্য সরকারের শিক্ষানীতি, কেন্দ্র সরকারের শিক্ষানীতি সরকারি স্কুল শিক্ষাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আমাদের আশঙ্কা যে পশ্চিমবাংলায় আরো কয়েক হাজার সরকারি স্কুল বন্ধের দিকে এগিয়ে যাবে। পাশাপাশি আপনারা এটাও জানেন যে যোগ্য শিক্ষকদের চাকরি তাদেরকে পুনর্বহাল না হওয়ার ফলে স্কুলগুলোতে কি ধরনের ভয়ানক শিক্ষক সংকট আকার ধারণ করেছে। যেমন আপনারা জানেন যে আমরা আগেও আপনাদের সামনে পরিসংখ্যান দিয়েছিলাম যে এই যে যোগ্য শিক্ষকদের চাকরি বাতিল হয়ে যাওয়ার ফলে মুর্শিদাবাদের ধুলিয়ান বালিকা বিদ্যালয়, সেখানে 27 জন শিক্ষকের মধ্যে 25 জনের চাকরি চলে গিয়েছে। মেরিগঞ্জের ছোটা মোল্লাখালী বিদ্যালয়, সেখানে 9 জনের মধ্যে 8 জনের চাকরি চলে গিয়েছে। মুর্শিদাবাদের অর্জুনপুর হাই স্কুল, সেখানে 67 জনের মধ্যে 36 জনের চাকরি চলে গিয়েছে। উত্তর 24 পরগনার হাজিনগর আদর্শ হিন্দী বালিকা বিদ্যালয়, সেখানে 48 জনের মধ্যে 31 জনের চাকরি চলে গেছে। জলপাইগুড়ির একটি স্কুল, সেখানেও 22 জনের মধ্যে 15 জনের চাকরি চলে গেছে। তাহলে এই যে এই স্কুলগুলিতে যেখানে প্রায় লক্ষ লক্ষ ছাত্রছাত্রী
তাদের ভবিষ্যৎ নিয়ে সরকার ছিনিমিনি খেলছে। একদিকে রাজ্য সরকারের চূড়ান্ত দুর্নীতির ফলে এই যোগ্য শিক্ষকদের চাকরি গেল, এবং আমরা লক্ষ্য করলাম, অত্যন্ত বেদনাদায়কভাবে লক্ষ্য করলাম যে সিবিআই কেন্দ্রের যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং সর্বোচ্চ বিচার ব্যবস্থা কার্যত এই যোগ্য শিক্ষকদের স্কুলে ফেরাতে পারল না। তার মানে এখানে খুব স্পষ্ট, আমরা স্পষ্টভাবে বলতে চাই যে আসলে যোগ্য শিক্ষকদের স্কুলে ফেরাতে বিচার ব্যবস্থাও কিন্তু একটা দুর্নীতির চক্রের কাছে মাথা নিচু করল। যদি দেশের সর্বোচ্চ বিচার ব্যবস্থা এই যোগ্য শিক্ষকদের স্কুলে ফেরাতে না পারে, তাহলে দেশের মানুষ, রাজ্যের মানুষ কার উপর নির্ভর করবে? এবং স্পষ্ট যে একটা বিরাট বড় দুর্নীতির চক্রের কাছে বিচার ব্যবস্থা মাথা নিচু করতে বাধ্য হলো, এবং এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলো যেমন যোগ্য শিক্ষকরা, তেমনি পশ্চিমবাংলার লক্ষ লক্ষ ছাত্রছাত্রী যারা আজকে একটা অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছে। পাশাপাশি আপনারা জানেন যে পশ্চিমবাংলায় বেসরকারি স্কুলের সংখ্যা কিভাবে বাড়ছে। এই কলকাতাতে বেসরকারি স্কুল, সেই স্কুলগুলো কিভাবে বিপুল পরিমাণ টাকা ছাত্রদের কাছে আদায় করতে বাধ্য হচ্ছে, এবং অভিভাবকরা তারা যখন কার্যত তাদের সন্তানের শিক্ষার জন্য সরকারি স্কুল থেকে মুখ ফিরিয়ে বেসরকারি স্কুলে যেতে বাধ্য হচ্ছে, সেই বেসরকারি স্কুলগুলো কিন্তু লক্ষ লক্ষ টাকা, এমনকি আপনারা খবর দিলে জানতে পারবেন সর্বাধিক বছরে 4 থেকে 5 লক্ষ টাকা বেসরকারি স্কুলগুলো ছাত্র পিছু আদায় করছে, এবং এখানেও রাজ্য সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। আমরা স্পষ্ট মনে করি যে আসলে সরকার চায় সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে। জনগণের ট্যাক্সের টাকায় যে স্কুল গড়ে উঠেছে, যে প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে, সেগুলো সরকারি অবহেলায়, সরকারি শিক্ষানীতিতে ধ্বংস করতে চায়, যাতে শিক্ষার বেসরকারীকরণ, শিক্ষার ব্যবসায়ীকরণ যাতে খুব ব্যাপকভাবে চলতে পারে। এরপর আপনাদের সামনে আমি রাখতে চাই যে কলেজ বিশ্ববিদ্যালয়, গোটা পশ্চিমবাংলা স্কুল শিক্ষার মতন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষাও কিন্তু পুরোপুরি বিপর্যস্ত। আপনারা যদি খোঁজ নিয়ে দেখবেন যে 4 বছরের ডিগ্রি কোর্স চালু হয়ে যাওয়ার ফলে উচ্চ শিক্ষায় মারাত্মকভাবে ড্রপ আউট হচ্ছে। যেখানে একটা সেমিস্টারের সময়সীমা 6 মাস, এখন পশ্চিমবাংলার কলেজগুলিতে একটা ছাত্র 6 মাসের পরিবর্তে 2 মাসেরও সময় পাচ্ছে না। 2 মাসের সময়ের মধ্যে 60 দিনের মধ্যে তাদেরকে পরীক্ষা দিতে হচ্ছে। এর ফলে দেখা যাচ্ছে সিলেবাস শেষ হচ্ছে না, এবং একটা বিরাট অংশের ছাত্রছাত্রী অকৃতকার্য হচ্ছে, ফেল করছে, এবং তারা পরবর্তী সেমিস্টারে স্কলারশিপ পাচ্ছে না, শিক্ষাঙ্গন থেকে তারা দূরে সরে যাচ্ছে। যে সাবজেক্টগুলো মাইনর সাবজেক্ট হিসেবে পড়ানো হচ্ছে তার বেশিরভাগ শিক্ষক নেই, অধ্যাপক নেই, এমনকি সেই সিলেবাস, সেই সাবজেক্টগুলোর কোনো বই লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে না। বেশিরভাগ ছাত্রছাত্রীরা বলছে এই মাইনর সাবজেক্টের কোনো ক্লাস হচ্ছে না। ফলে উচ্চ শিক্ষা কিন্তু একটা মারাত্মক সংকটের দিকে যাচ্ছে, এবং শুধু তাই নয়, উচ্চ শিক্ষায় কিন্তু ব্যাপকভাবে ড্রপ আউট হচ্ছে। এবং রাজ্য সরকার এবং রাজ্যপাল এই তাদের যে দড়ি টানাটানি, তাদের যে দ্বৈরথ সংগ্রাম, এর ফলে পশ্চিমবাংলায় প্রায় 15টি বিশ্ববিদ্যালয় উপাচার্য এখনো পূর্ণ সময়ের স্থায়ী উপাচার্য নিয়োগ হয়নি, এবং বিশ্ববিদ্যালয়গুলোতেও কিন্তু পূর্ণ সময়ের শিক্ষক নিয়োগ হচ্ছে না। ফলে কলেজ বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু পরিকাঠামোহীনতায় ভুগছে, এবং কলেজগুলোও কিন্তু আস্তে আস্তে একটা ব্যাপক সংখ্যক ছাত্রছাত্রী উচ্চশিক্ষা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। আমরা মনে করি অবিলম্বে রাজ্য সরকারের উচিত 4 বছরের ডিগ্রি কোর্স বাতিল করা। এবং পাশাপাশি আপনাদের সামনে এটাও বলতে চাই যে রাজ্য সরকার পশ্চিমবাংলায় কয়েকটি সরকারি বিশ্ববিদ্যালয় খোলার ছাড়পত্র দিয়েছে, কিন্তু সেই বিশ্ববিদ্যালয়গুলোর কোনো ন্যূনতম পরিকাঠামো নেই। আপনারা যদি খোঁজ নিয়ে দেখেন যে সিঙ্গুরে যে রানী রাসমণি ইউনিভার্সিটি, তার কোনো ক্যাম্পাস নেই। সিঙ্গুর কলেজে ক্যাম্পাস ব্যবহার করে সেখানে ক্লাস করতে হচ্ছে। পূর্ব মেদিনীপুর জেলা শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত এগিয়ে থাকা জেলা, সেখানে এখনো পর্যন্ত মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের কোনো ক্যাম্পাস নেই। মহিষাদল রাজ কলেজে অস্থায়ী শিক্ষকদের দিয়ে সেখানে ক্যাম্পাস চালানো হচ্ছে। মুর্শিদাবাদ ইউনিভার্সিটি ঘোষণা হয়েছে, কিন্তু তার কোনো স্থায়ী ক্যাম্পাস নেই। ঐতিহ্যবাহী কেএন কলেজকে সেখানে ইউনিভার্সিটি হিসাবে পরিবর্তিত করে দেওয়া হয়েছে। বালুরঘাটে যদি আপনারা বালুরঘাট বিশ্ববিদ্যালয়ের খোঁজ নেন, দেখবেন তার কোনো স্থায়ী ক্যাম্পাস নেই, স্থায়ী কোনো শিক্ষা নেই, শিক্ষক নেই, ন্যূনতম কোনো পরিকাঠামো নেই।
তাহলে কিভাবে রাজ্য সরকার উচ্চ শিক্ষাকে একটা প্রহসনে পরিণত করছে? এবং আপনারা জানেন যে গত বছর রাজ্য সরকার এ রাজ্যে 3টি বেসরকারি বিশ্ববিদ্যালয় খোলার জন্য বিধানসভায় বিল পাস করেছে। এবং আমরা এখানে স্পষ্ট বলতে চাই যে রাজ্য সরকার যে আজকে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে 7ই মে, তারপরে যে দীর্ঘ 104 দিন পরে উচ্চ মাধ্যমিকের কলেজগুলোতে ভর্তি প্রক্রিয়া শুরু করলো, যতই তারা ওবিসি সংরক্ষণকে অজুহাত করুক, যতই তারা কোর্টকে অজুহাত করুক, আমরা এখানে স্পষ্ট বলতে চাই যে আসলে রাজ্য সরকার গত বছরের মতন এবছরও যাতে বেসরকারি কলেজগুলো বিপুল পরিমাণ মুনাফা লুটে নিতে পারে, উদ্বিগ্ন অভিভাবকরা, ছাত্রছাত্রীরা যাতে সরকারি কলেজে ভর্তি প্রক্রিয়া চালু হচ্ছে না এই জন্য বাধ্য হয়ে মোটা টাকার বিনিময়ে লোন করে, এমনকি সম্পত্তি বিক্রি করে বেসরকারি কলেজগুলোতে ভর্তি হতে বাধ্য হয়, সেই জন্যই এই ওবিসি সংরক্ষণকে অজুহাত করে রাজ্য সরকার পশ্চিমবাংলায় প্রায় 100 দিনেরও বেশি, যেটা একটা নজিরবিহীন ঘটনা, এবং সেই ভর্তি প্রক্রিয়া বন্ধ রাখলো। আমরা বারবার বলেছি, অন্যান্য সংগঠন বলেছে, অধ্যাপকরাও বলেছেন যে ওবিসি সংরক্ষণের জন্য 7% আসন ফাঁকা রেখে দ্রুত ভর্তি প্রক্রিয়া শুরু হোক। পশ্চিমবাংলায় উচ্চশিক্ষা দপ্তরের যে তথ্য সে অনুযায়ী 6 লক্ষ আসন ফাঁকা। তাহলে 6 লক্ষ আসন যদি ফাঁকা থাকে, তাহলে যদি ভর্তি প্রক্রিয়া চালানো যায়, তাহলে সংরক্ষণের জন্য কোনো সমস্যা হতে পারে না। সমস্ত ছাত্রছাত্রীকে ভর্তি নিলেও এই ওবিসি সংরক্ষণের সমস্যা কোনো আইনি জটিলতা তৈরি করতো না। কিন্তু রাজ্য সরকার আসলে পরিকল্পনা করেছে, পরিকল্পনা করে গত বছরের মতন, গত বছরও যদি আপনারা খেয়াল করে দেখবেন যে গত বছরও পোর্টাল খোলাকে কেন্দ্র করে নানান ধরনের যান্ত্রিক গোলযোগকে অজুহাতকে হাতিয়ার করে তারা ভর্তি প্রক্রিয়াকে বন্ধ রেখেছিল। এবং আমি যদি কালকের খবর আপনাদেরকে বলি, পশ্চিমবাংলার কলকাতার কয়েকটি গুরুত্বপূর্ণ কলেজের পরিসংখ্যান আমি রাখতে চাই। সুরেন্দ্রনাথ এবং বঙ্গবাসী কলেজে গত শনিবার রাত 8টা পর্যন্ত 310 জন ছাত্র ভর্তি হয়েছে, যেখানে অন্ততপক্ষে 20টি বিষয় পড়ানো হয়। তাহলে ভাবুন, প্রত্যেকটা বিষয়ে 10 জন করে 12 জন করে ছাত্র ভর্তি হয়েছে। আশুতোষ কলেজে শনিবার সন্ধ্যে 6টা পর্যন্ত ভর্তি হয়েছে মাত্র 269 জন। আচার্য জগদীশচন্দ্র বোস কলেজে রাত 8টা পর্যন্ত ভর্তি হয়েছে মাত্র 230 জন। লেডি ব্রেভেন কলেজে রাত 8টা পর্যন্ত ভর্তি হয়েছে মাত্র 80 জন। গত বছর কলকাতায় স্নাতক বিভাগে কলেজগুলিতে 50% আসন ফাঁকা ছিল। আমাদের আশঙ্কা এবছর 70 থেকে 80% কলেজে আসন সংখ্যা ফাঁকা পড়ে থাকবে। এর জন্য একমাত্র দায়ী রাজ্য সরকার, রাজ্য সরকারের অবহেলা, রাজ্য সরকারের উচ্চশিক্ষার প্রতি তার যে মনোভাব, তার যে দায়িত্ব জ্ঞানহীনতা, সেটাই কিন্তু আজকে পশ্চিমবাংলার এই উচ্চশিক্ষাকে একটা ভয়ঙ্কর সংকটের দিকে ঠেলে দিল। আমরা মনে করছি যে পশ্চিমবাংলার উচ্চশিক্ষাও কিন্তু ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। এবং আপনারা দেখবেন যে কিছুদিনের মধ্যেই পশ্চিমবাংলায় কয়েকশো সরকারি কলেজ, সেই কলেজেও কিন্তু তালাচাবি পড়ে যাবে। সরকার বলবে ছাত্র নেই, সেই জন্য কলেজগুলো আমাদের বন্ধ করে দিতে হচ্ছে। এবং আমরা লক্ষ্য করব রাজ্য সরকার পিপিপি মডেলে সেই কলেজগুলোকে হয়তো বেসরকারি কোনো মালিকের কাছে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করবে। আজকে নবজাগরণের প্রাণক্ষেত্র কলকাতা, বিদ্যাসাগর রাজা রামমোহন রায়ের কর্মস্থল কলকাতা, সেখানে কিভাবে সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হচ্ছে, জনগণের ট্যাক্সের টাকায় যে সরকারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, কিভাবে গরিব সাধারণ মানুষের কাছ থেকে শিক্ষাকে কেড়ে নেওয়া হচ্ছে, তার আমরা স্পষ্ট জিনিস আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে কলেজগুলোতে শুধুমাত্র ডিগ্রি কলেজ নয়, ইঞ্জিনিয়ারিং কলেজগুলো দেখুন, দীর্ঘদিন জয়েন্টের ফল প্রকাশ করতে দীর্ঘসূত্রিতার ফলে বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলো ফুলে ফেঁপে উঠেছে। যে কলেজগুলোতে ম্যানেজমেন্ট কোটাতেও সিট ভর্তি হতো না, ফাঁকা পড়ে থাকতো, সেই কলেজগুলোতে ম্যানেজমেন্ট কোটারও সমস্ত সিট ফিল আপ হয়ে গেছে। বেসরকারি কলেজগুলো বিপুল পরিমাণ টাকা তারা এই ভর্তি প্রক্রিয়ায় তারা মুনাফা করেছে। সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলো ঢুকছে, সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে পরিকাঠামো নেই। এমনকি আপনারা এটাও জেনে রাখুন যে রাজ্য সরকার
জেক্সপো পরীক্ষা, যে জেক্সপো পরীক্ষার মধ্যে দিয়ে পলিটেকনিকে ভর্তি হতো, সেই পলিটেকনিক পরীক্ষাও মানে জেক্সপো পরীক্ষাও তারা গত বছর থেকে বন্ধ করে দিয়েছে। এবং সেইখানে ভর্তির ক্ষেত্রেও চূড়ান্ত দুর্নীতির আমরা গন্ধ পাচ্ছি। ফলে কারিগরি শিক্ষার ক্ষেত্রে একটা মারাত্মক সংকট। সরকারি কারিগরি প্রতিষ্ঠানগুলো ধুঁকছে, অন্যদিকে বেসরকারি প্রতিষ্ঠানগুলো রমরমা প্রসার। পশ্চিমবাংলার মেডিকেল কলেজগুলোর চিত্র একই। পশ্চিমবাংলার মেডিকেল কলেজগুলোতে যারা পাস করে বেরোচ্ছে, যাদের হাউস স্টাফশিপ করার জন্য উপযুক্ত পরিমাণে সিট দরকার, আসন দরকার, দেখা যাচ্ছে যে আসন থাকছে না। সেই আসন নিয়ে নানান ধরনের স্বজন পোষণ দুর্নীতি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি মেডিকেল কলেজগুলিতে সরকারি হাসপাতালগুলো বেসরকারি মেডিকেল কলেজ করে দেওয়ার জন্য লিজে দেওয়া হচ্ছে। বোলপুর মেডিকেল কলেজের একটা অংশকে লিজে দিয়ে দেওয়া হয়েছে শান্তিনিকেতন বেসরকারি মেডিকেল কলেজ করার জন্য। এমনকি বিষ্ণুপুর হাসপাতালের একটা অংশ লিজে দিয়ে দেওয়া হয়েছে একটা বেসরকারি মেডিকেল কলেজ করার জন্য। তাহলে সরকার মেডিকেল শিক্ষারও বেসরকারীকরণ করার দিকে যাচ্ছে। এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ এবং ডিগ্রি কলেজ, যে জায়গাগুলোতে থ্রেড কালচার, দুর্নীতি এবং একটা সিন্ডিকেট রাজ, গণতান্ত্রিক এই প্রতিষ্ঠানগুলো গণতান্ত্রিক পরিবেশকে ক্রমাগতভাবে ধ্বংস করছিল। এবং বিশেষ করে আর.জি. করের যে ডাক্তারি ছাত্রীর যে মৃত্যু, সেইটাকে কেন্দ্র করে দাবি উঠেছিল যে মেডিকেল কলেজগুলিতে দুর্নীতির চক্রকে ভাঙতে হবে, থ্রেড কালচারকে ভাঙতে হবে। যেভাবে একটা অগণতান্ত্রিক পরিবেশ কায়েম হয়ে আছে, তার জন্য কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং এই থ্রেড কালচারের যারা হোতা, তাদের বিরুদ্ধেও কিন্তু প্রশাসন আন্দোলনের চাপে ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হয়েছিল। কিন্তু আমরা অত্যন্ত উদ্বেগের সহিত লক্ষ্য করলাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী তাদেরকে খানিকটা ক্লিন চিট দিয়ে তাদেরকে আবার সেই থ্রেড কালচারের যারা হোতা, যারা থ্রেড কালচারের সূত্রপাত করেছে, তাদেরকে সহমহিমায় ফিরিয়ে আনার জন্য চেষ্টা করছে। এবং অন্যদিকে যারা আন্দোলনকারী জুনিয়র ডাক্তার, তাদেরকে নানানভাবে হেনস্থা করা হচ্ছে। এবং একইভাবে আবার মেডিকেল কলেজগুলিতে একটা দুর্নীতির চক্র, থ্রেড কালচারের পরিবেশ কায়েম করা হচ্ছে। আমরা বারবার দাবি করছি যে পশ্চিমবাংলায় গণতান্ত্রিক পদ্ধতিতে ছাত্র সংসদ নির্বাচন ঘোষণা করো। আমরা জানি না কেন রাজ্য সরকার ঘোষণা করছে না, কেন রাজ্য সরকার কলেজগুলিতে ছাত্র সংসদ নির্বাচন করাতে ভয় পাচ্ছে। আমরা মনে করি কলেজগুলিতে যদি গণতান্ত্রিক পদ্ধতিতে ছাত্র সংসদ নির্বাচন হয় এবং এটা ছাত্রদের অধিকার, ছাত্রদের দাবি, তাহলে এই কলেজগুলিতে কিন্তু এই ধরনের থ্রেড কালচার, দুর্নীতির যে চক্র এবং অগণতান্ত্রিক পরিবেশ খানিকটা বন্ধ করা যায়। না হলে সাউথ ক্যালকাটা ল কলেজের মতন এই মনোজিৎ মিশ্ররা যেভাবে কলেজে কলেজে দাপিয়ে বেড়াচ্ছে, তাতে কিন্তু কলেজে সুস্থ পঠন পাঠনের পরিবেশ ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে আমরা দাবি করেছি অবিলম্বে পশ্চিমবাংলায় ছাত্র সংসদ নির্বাচন চাই। আমরা দাবি করেছি যে অভয়ার ন্যায় বিচার চাই। আর.জি. কর ঘটনা থেকে সাউথ ক্যালকাটা ল কলেজ গোটা দেশ জুড়ে, রাজ্য জুড়ে একটার পর একটা ঘটনা ঘটছে। এবং যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে আজকে পশ্চিমবাংলার একটা ক্যাম্পাসে একটা ছাত্রী হ্যাঁ
ঠিক আছে। যে কথাটা বলছিলাম যে আজকে একটা ক্যাম্পাসের মধ্যে একটা ছাত্রী সে শিক্ষার দাবি তুলবে কি, তার নিজের নিরাপত্তাটাও একটা প্রবল অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে আছে। ফলে আজকে পশ্চিমবাংলার ক্যাম্পাসের ছাত্রী নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিটা তুলতে হচ্ছে। ফলে আমরা কেন্দ্র এবং রাজ্য সরকারের যে শিক্ষানীতি, কেন্দ্রের জাতীয় শিক্ষানীতি 2020, যার মধ্য দিয়ে গোটা দেশের সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার আয়োজন করা হচ্ছে, শিক্ষার কেন্দ্রীকরণ, শিক্ষার বাণিজ্যিকীকরণ, শিক্ষার সাম্প্রদায়িকীকরণ, এবং পশ্চিমবাংলার মতন সারা দেশে লক্ষ লক্ষ সরকারি স্কুল বন্ধ হচ্ছে, বিজেপি শাসিত রাজ্যেও সরকারি স্কুল ব্যাপকভাবে বন্ধ হচ্ছে। গোটা দেশে যেভাবে কেন্দ্রের বিজেপি সরকার সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে, সরকারি শিক্ষার প্রাণ সত্তাকে মর্মমস্তিকে ধ্বংস করছে। আপনারা এটাও দেখেছেন যে ইউজিসি সিলেবাসে আমরা লক্ষ্য করলাম সংবাদপত্রে, মিডিয়ায়, যে সাভারকারের জীবনী পড়ানো হচ্ছে। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের আপসীন ধারার বিপ্লবীদেরকে মুছে দিয়ে যে সাভারকার ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেনি, ইংরেজদের কাছে মুচলেখা দিয়েছিল এবং যে ভারতীয়দেরকে উদ্বুদ্ধ করেছিল ব্রিটিশ সেনাবাহিনীতে নাম লেখানোর জন্য, সেই সাভারকারকে আজকে সিলেবাসে অন্তর্ভুক্ত করা হচ্ছে আরএসএস এর এজেন্ডা গোটা দেশে কার্যকরী করার জন্য। এবং আমরা লক্ষ্য করছি পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেস সরকার সেই কেন্দ্রের বিজেপি সরকারের জাতীয় শিক্ষানীতি এরাজ্যে কার্যকরী করার জন্য উঠে পড়ে লেগেছে। সার্বিকভাবে এই দুই সরকারের শিক্ষানীতিকে রুখতে এবং ক্যাম্পাসে ছাত্রী নিরাপত্তা এবং গোটা দেশ জুড়ে, রাজ্য জুড়ে নারী নিরাপত্তা সুনিশ্চিত করতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে 26,000-এর যে যোগ্য যে শিক্ষকদের যারা যোগ্য তাদের সম্মানের সঙ্গে স্কুলে ফেরাতে আমরা আগামী 1 সেপ্টেম্বর ঐতিহাসিক ছাত্র শহীদ দিবসের সেই উত্তরাধিকার বহন করে আমরা কলেজ স্কয়ারে ছাত্র সমাবেশ এবং কলেজ স্কয়ার থেকে ধর্মতলা পর্যন্ত এক ঐতিহাসিক ছাত্র মহামিছিলের আহ্বান করছি। সারা পশ্চিমবাংলা থেকে সেদিন হাজারে হাজারে ছাত্রছাত্রী স্কুল কলেজ বয়কট করে সারা জীবনের শিক্ষার অধিকার সুনিশ্চিত করতে একদিন সরকারি প্রতিষ্ঠান বয়কট করে এই ঐতিহাসিক ছাত্র শহীদ দিবসে কলকাতার সমাবেশে সামিল হওয়ার জন্য আমরা এই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে গোটা পশ্চিমবাংলার ছাত্র সমাজের কাছে আহ্বান জানাচ্ছি। পাশাপাশি পশ্চিমবাংলার যারা শিক্ষক, অভিভাবক, শিক্ষানুরাগী মানুষ যারা অত্যন্ত উদ্বিগ্নতার মধ্যে দিন কাটাচ্ছেন, যে সরকারি শিক্ষা ব্যবস্থা যেভাবে ধ্বংস করার আয়োজন চলছে কেন্দ্র এবং রাজ্য সরকার করছে, সেই সরকারি চক্রান্তের বিরুদ্ধে এই আন্দোলনের পাশে দাঁড়াতে আপনাদের সকলকে আমরা আহ্বান করছি। আগামী 1 সেপ্টেম্বর ঐতিহাসিক ছাত্র শহীদ দিবসে এই মহামিছিলের কর্মসূচি সফল করার জন্য আপনাদের সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করছি। হ্যাঁ, সব অনুমতি পাওয়া, 1 মাস আগে থেকে অনুমতি নেওয়া হয়েছে।
হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সব পয়েন্ট বলে দিত নাকি? চা কই?